নমস্কার সবাইকে, আমি সুপ্রীতি রিলিজ সোসাইটির আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডেস্টিনেশন তারাপীঠ। হঠাৎ করেই প্ল্যানটা ঠিক হয়, তো সেরকমভাবে কোনো প্রিপারেশন ছিল না, তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম 10টার মধ্যে, কারণ 12টার সময় একটা ট্রেন আছে শহীদ এক্সপ্রেস, সেটা ডাইরেক্ট রামপুরহাট পৌঁছায়। বাড়ি থেকে স্টেশন পৌঁছাতে প্রায় 20 মিনিট মতো টাইম লাগে, তো সেইভাবে টাইম অ্যাডজাস্ট করে বেরিয়েছিলাম। তোমরা দেখতেই পেলে আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর আমাদের টিকিটও কাটা হয়ে গিয়েছিল। তো ব্লগের প্রথমেই যেমনটা আমি বললাম যে আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই যাচ্ছিলাম, তো সেইভাবে আমাদের রিজার্ভেশন কিছু ছিল না, তো আমরা কারেন্ট টিকিটেই যাচ্ছিলাম। তো আমাদের প্রত্যেকের রামপুরহাটের ভাড়া পড়েছিল 90 টাকা করে, মানে ডাইরেক্ট বারুইপাড়া টু রামপুরহাট 90 টাকা করে পড়ে। হঠাৎ করেই খুব জোরে বৃষ্টি চলে আসে, তো এত বৃষ্টির আওয়াজ হচ্ছিল যে কি অ্যানাউন্স করছে সেটা শুনতেই পাচ্ছিলাম না। A few moments later. অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ট্রেনটা এলো। তো আমরা ট্রেনে করে কামারকুণ্ডু পর্যন্ত যাচ্ছিলাম, ওখান থেকেই শহীদ এক্সপ্রেসটা ছাড়বে। তো স্টেশনে এসে যেটা দেখে বুঝলাম আমি, আজকে শহীদ এক্সপ্রেসের অর্ধেক কামরাই আমার গ্রামের লোকেই ভর্তি হয়ে যাবে। আমি মজা করছিলাম, আসলে আমার পাড়ার অনেক লোকই যাচ্ছিলো আজকে তারাপীঠ, কারণ আমরা যেদিনকে বেরিয়েছিলাম সেদিন ছিল সোমবার, আর ঠিক পরের দিনই মঙ্গলবার ছিল, যেদিন ছিল বিপত্তারিণী ব্রত। তো মা কালীর পুজোও দেওয়া হবে, সাথে বিপত্তারিণী ব্রতও পালন করা হবে, তাই হয়তো অনেক লোকেই যাচ্ছিল। অনেক সবাই সামনের দিকেও গিয়ে দাঁড়িয়েছিল, কারণ প্ল্যাটফর্মটা অনেকটাই বড়, ট্রেনটা সামনের দিকে গিয়ে দাঁড়াবে। সো ফাইনালি অনেক কষ্টের পর শহীদ এক্সপ্রেসে উঠে পড়েছি আমরা। অনেক কষ্টের পর বলছি কারণ আমরা এতটাই আগে গিয়ে দাঁড়িয়েছিলাম যে ইঞ্জিনের ঠিক পরেই একটা লাগেজের বগি ছিল, তো সেটাতে আমরা উঠে পড়েছিলাম। তো তারপর আবার তাড়াহুড়ো করে নেবে ঠিক তার পরেরটাই জেনারেল ছিল, তো সেটাতে উঠেছিলাম। আসলে ঠিক বুঝতে পারিনি ট্রেনটা ঠিক কোথায় এসে দাঁড়াবে। তো ছাড়ো, এসব বাদ দাও, এরকম একটু আধটু ভুল হয়েই থাকে রাস্তায় বেরালে। তো আমি আমার পছন্দ মতো একটা জানলা সিট পেয়ে গিয়েছিলাম, তো সেখানেই বসে পড়েছিলাম। আমি একটা কথা বলতে চাই, তোমরা যদি কেউ মনে করে থাকো যে কারেন্ট টিকিটেই যাবে, তো প্লিজ যেও না, কারণ কারেন্ট টিকিটের আর রিজার্ভেশনের মধ্যে মাত্র 30 টাকার ডিফারেন্স। রিজার্ভেশন করলে 110 টাকা, আর কারেন্ট টিকিটের 90 টাকা। তো আমার কি দরকার, আমার রিজার্ভেশন করে যাওয়াই ভালো। আমি একটা বসার সিটও পাবো, কেউ মানে তাতে কেউ এসে বসতেও পারবে না, ওটাই ভালো না। কথাগুলো বলার কারণ হচ্ছে আমরা ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তো বাকি বগিগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে একটাও সিট আছে কি না। সিট যথেষ্টই ছিল, কিন্তু এমনও কিছু কিছু লোক আছে যাদের মানে মনোভাব তো সবার এক হয় না। তো কেউ পা ছড়িয়ে আছে, নয়তো মানে আসবাবপত্র রেখে দিয়েছে, মানে বসতে দেবে না, এইরকম একটা চিন্তা ভাবনা। তো আমাদের সাথে একজন ছিল, সে যদি জায়গা করে না দিত আমরা হয়তো বসতেই পেতাম না। তো তাই বলছি রিজার্ভেশন করে যাওয়াই বেটার। যাই হোক, নেক্সট টাইম থেকে আর এইরকম ভুল হবে না। তো এই সিটটা আমার বাপি বসেছিল, আমি বাপিকে আমার সিটটায় বসতে দিয়ে আমি সিটটায় বসে পড়েছিলাম, কারণ আমার কোথাও মানে আমি যেখানেই যাই না কেন আমার জানলার সিটটা সবথেকে বেশি পছন্দ হয়, সে বাস হোক ট্রেন হোক যাই হোক। এইভাবে জানলা ধারে বসে বসে কখন যে 3 থেকে 3.5 ঘন্টা কাটিয়ে ফেললাম বুঝতেই পারিনি। তো আমরা এবার রামপুরহাট স্টেশনে ঢুকছি। তারপর আমরা আমাদের লাগেজগুলো নিয়ে এরকম একটা গাড়িতে বসেছিলাম। তো জানি না আমি এই গাড়িগুলোকে কী বলে, টোটো বলে না অটো বলে। তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে জানিও। আর সেদিন বাইরে এত গরম ছিল, মনে হচ্ছিলো 44 ডিগ্রিতে বসে আছি, মানে ভেতরে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছিলাম, এত গরম লাগছিল। আবার তার উপরে একটা সিটে 4 জন করে, মানে কষ্ট করে যেতেও হবে, আবার ভাড়াও বেশি দিতে হবে। এক একজনের জন্য 40 টাকা করে ভাড়া নিচ্ছে এরা। তবে আমাদের হোটেলে কোনো ঠিক করা ছিল না, তো আমরা তারাপীঠে পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল নিয়েছিলাম। তারপর সেখানে ফ্রেশ হয়ে এখানে কিছু খাবার কিনতে এসেছিলাম। আর এই যে মা তারা সারণী সামনে দেখা যাচ্ছে, এখান থেকে এই উল্টো সাইডেই 5 মিনিট একটু হেঁটে যেতে হবে। তারপর আমাদের খাবার কেনা হয়ে যায়, তো আমরা হেঁটে হেঁটে হোটেলের দিকেই যাচ্ছিলাম।
আর যখন হোটেলে আসি তখন এতটাই টায়ার্ড ছিলাম যে হোটেলটা ভালো করে দেখাতে পারিনি যে আমরা কোন হোটেলে উঠেছি। তো চলো এবার তোমাদেরকে দেখাই আমরা কোন হোটেলে উঠেছি। তো মায়ের থেকে আমি একটু এগিয়ে গেলাম কারণ গার্ড হয়ে যাচ্ছিলো বলে। যেহেতু আমরা একটু বিকাল বিকাল করে পৌঁছেছিলাম তাই বিকেলে আর ভাত খেতে ইচ্ছা করলো না, তাই একটু সঙ্গে করে মুড়ি নিয়ে গিয়েছিলাম। ওই মুড়ি খাওয়ার জন্য কিছু তরকারি আর সিঙ্গারা আনতে গিয়েছিলাম, তো সেটা নিয়েই এই হোটেলের দিকে যাচ্ছি। তো এই গলিটা দিয়ে আর একটুখানি গেলেই হোটেলটা পড়বে। এই যে আমরা এই লজটাতে রয়েছি গীতা ভবনে। আর এবার আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যাচ্ছি কারণ আমরা এসি রুম নিয়েছিলাম আর এসি রুমগুলো সব দোতলায় ছিল। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমার বেশ প্রথমবারই পছন্দ হয়েছিল। আরও দুটো দেখেছিল কিন্তু সেগুলো আমার পছন্দ হয়নি। এই সামনের রুমটাই আমাদের। দুশো 5 নম্বর রুম। বাপির কাছে যেহেতু চাবি ছিল তাই বাপিকেই বললাম তুমি চাবিটা খোলো। ঝাড়ু নিয়ে বাইরে বেরিয়েছিল, ঝাড়ু দিচ্ছিল। ঢুকেই আমি আমার পছন্দের নায়িকার একটা সিনেমা চালিয়ে দিয়েছিলাম। তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কোন নায়িকা আর কোন সিনেমা? যদি জেনে থাকো প্লিজ কমেন্টে জানিও। রুমের সাথেই একটা অ্যাটাচ বাথরুম ছিল, এইরকম টিভি ছিল একটা, আর একটা এসি ছিল, বেশ পরিষ্কারই ছিল। তো তারপর সন্ধে হয়ে যায়, তো আমরা একটু মানে মন্দিরের দিকে যাচ্ছিলাম। তো কোনোভাবে রাস্তা পারাপার করে আমরা মায়ের মন্দিরের দিকে যাচ্ছিলাম সন্ধ্যা আরতি দেখবো বলে। তো অনেক দোকান বাজারই খুলেছে, অনেক মানে লোকও দেখলাম, অনেক ভিড়ও ছিল। তারপর একটা দোকানে জুতো রেখে আমরা মায়ের মন্দিরে যাচ্ছিলাম সন্ধ্যা আরতি দেখবো বলে। সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছিল ততক্ষণে। মন্দিরে এসে দেখি অনেক মানুষ সন্ধ্যা আরতি দেখবো বলেও ভিড় করেছিল এবং অনেকেই পুজো দেওয়ার জন্যও লাইন দিয়েছিল। কিন্তু আমরা আর আজকে পুজো দেবো না, আমরা কালকে পুজো দেবো। কালকে বিপত্তারিণী ব্রতও আছে, তো একবারই দুটো পুজো একসাথে হয়ে যাবে। অনেক কষ্টে আমি মায়ের মুখটা একটু দেখতে পেয়েছিলাম, জানি না ভিডিওতে কতটা এসেছে না এসেছে। তো সন্ধ্যা আরতি শেষ হয়ে যায়, তো তারপর একটু চারপাশটা ঘুরে দেখছিলাম আর কি। এদিকে একটা ঘাট আছে আর ঠিক তার পাশে একটা জায়গা আছে যেখানে সবাই সবার মনস্কামনা পূর্ণ করার জন্য কিছু ধাগা বেঁধে আসে। আর এইখান দিয়েই সবাই পুজো দেওয়ার জন্য লাইন দিচ্ছে দেখলাম। এই যে এই জায়গায় মনস্কামনা পূর্ণ করার জন্য ধাগা বেঁধে যায়। আর এই দেখুন কত সবাই লোক দাঁড়িয়ে আছে এই পুজো দেওয়ার জন্য। মানে সন্ধেবেলায় এত ভিড় হয়ে গেছে, জানি না কালকে কি হবে। তো তারপর এখানে ভোগ বিতরণ চলছিল। এখানে অনেকে এমনও মানুষ মানসিক রাখে যে মাকে ভোগ নিবেদন করবে, তো তারপর সেই ভোগটা মানুষের মধ্যে বিলিয়ে দেবে। তো এখানে সেটাই হচ্ছিল। তারপর এই যে সন্ধেবেলা মায়ের মন্দির। তারপর আমরা হোটেলে চলে আসছিলাম, আর হোটেলে আসার পথে এই দোকানগুলো একটু সব মানে কী কী আছে একটু দেখছিলাম। আমার বেশ এই শিবলিঙ্গগুলো খুব পছন্দ হয়েছিল, যেগুলোর মাথায় ঘটি আছে, কিন্তু অনেক দাম বলছিল সেই জন্য আর নিইনি। তারপর রুমে এসে তাড়াতাড়ি খাবার খেয়ে আমি একটু বসে বসে টিভি দেখছিলাম, মা একটু হেঁটে নিচ্ছিল। তারপর ভোর 4টের সময় উঠে আমরা রেডি হয়ে গিয়েছিলাম সবাই স্নান টান করে পুজো দিতে যাব বলে। নিচে এসে দেখি গেটে তখনও চাবি দেওয়া আছে, মানে গেট তখনও খোলা হয়নি। তো একজনকে ডাকলাম, সে এসে গেটটা খুলে দেবে আর কি। এই যে গেটে তখনও চাবি ঝুলছে। একটু সকাল হয়ে গিয়েছিল কিন্তু তখনও অনেক দোকান খোলেনি। তো আমরা মানে কিছু জিনিসপত্র এখনও কেনা বাকি ছিল, তো সেইটাই দেখছিলাম যে কোন দোকান থেকে কেনা যায়। তারপরে সামনের এই দোকানটা থেকে আমরা দুটো পদ্মফুল নিয়েছিলাম, 5 টাকা করে পিস নিয়েছিল। খুব ভালো পদ্মফুল, মানে একদম টাটকা ছিল।
এই যে এই কাকুটা পদ্মফুলগুলো ফোটাচ্ছে। তারপরে এই দোকান থেকে আমরা মায়ের ডালা নিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার পুজো দিতে যাবো বলে লাইন দিতে যাচ্ছিলাম। তখন আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল, বিপত্তারিণী পুজোর জন্য 13 রকমের ফল 13 রকমের মিষ্টি কেনা বাকি ছিল, তাই আমরা ডালাগুলো নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম, মানে আমরা পিছন দিক দিয়ে মন্দিরে ঢুকছিলাম, কিন্তু আমাদের ওইসব কেনার জন্য আবার সামনের দিকে যেতে হয়েছিল। এবার ফল মিষ্টি সব কেনা হয়ে গেছে, এবার শান্তিতে মায়ের পুজোর জন্য লাইন দিতে পারবো। কাল 5টাতেই এত পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল, মানে আমরা কল্পনাও করতে পারিনি যে জেনারেলে লাইন দেব। তাই আমরা মানে 300 টাকা লাইনের দিকে লাইন দেবো বলে যাচ্ছিলাম। এখানে মানে 3 রকমের সিস্টেম আছে। 300 টাকার একটা লাইন, এই যে লাইনটা দেখছেন এটা হচ্ছে 300 টাকার লাইন, মানে এইখানেই রীতিমতো মারামারি হচ্ছে। তো আমরা মানে এখানে লাইন দিইনি, তো 500 টাকা লাইনে দাঁড়াবো বলে সেখানে যাচ্ছিলাম। আর একটা আছে 1000 টাকা লাইন, মানে 500 টাকা আর 1000 টাকাটা ভিআইপি লাইন বলা যায়। তো 500 টাকা লাইনে দেবো বলেই মানে এগিয়ে যাচ্ছিলাম, মানে এই 300 টাকা থেকে একটু হলেও তাড়াতাড়ি হবে 500 টাকা। ওখান থেকে আমাদের এই হলুদ রঙের পাঞ্জাবি পরা পান্ডাটাকে ঠিক করে দিয়েছিল, তো উনিই নিয়ে যাচ্ছিলেন আমাদের 500 টাকা লাইনের দিকে। সকালেই এত ভিড় হয়ে গেছে যে ঠেলে যাওয়া যাচ্ছে না। অনেকজনের হয়তো পুজো দেওয়াও হয়ে গেছে, আবার অনেকের পুজো দেওয়া বাকি আছে। তো এই যে এই সামনের লাইনটা হচ্ছে 500 টাকার লাইন, মানে আগে তোমাকে টাকা দিতে হবে, দেন তুমি মন্দিরে ঢুকতে পারবে, মানে লাইনটা দিতে পারবে আর কি। তো মা একাই গিয়েছিল, মানে মন্দিরের মধ্যে মা একাই গিয়েছিল, আর আমরা সামনের ওই মন্দিরটা থেকে আমি আর বাপি দর্শন করে নিয়েছিলাম মায়ের। তো সেটাই পুরোহিতদের থেকে জেনে নিচ্ছিলাম যে কোথা থেকে মাকে দর্শন করা যাবে। আমি না প্রথমে ভাবছিলাম এইখানটা থেকে মাকে দর্শন করা যাবে, কি আর করা যাবে, মানে এটা যে 500 টাকা লাইন আমি কি মানে জানতাম। জিগজ্যাগ জুবের মতো হচ্ছে, এদিকে হেঁটে তারপর পুরোহিতে দেখিয়ে দেওয়া জায়গাতে আমরা চলে এসেছি, এখান থেকে মাকে দর্শন করব বলে। তো মাকে দর্শন করবে বলে কত মানুষ ভিড় করেছে, মানে মায়ের একটা ঝলক দেখার জন্য কত ভক্ত দাঁড়িয়ে আছে। একটা ঝলক পেলেই মানে জীবন সার্থক। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু মায়ের মুখটা দেখতে পাচ্ছি না। এই যে এবার দেখতে পেলাম একটুখানি। আর এইদিকে আমি বাপিকে কখন থেকে বলছি, বাপি ক্যামেরার দিকে একবার তাকাও, একবার ক্যামেরার দিকে তাকাও, বাপি সেই পিছন থেকেই তাকাচ্ছিল, কি জানি না কি দেখছিল। আমার ঠিক পায়ের নিচেই একজন মানে মাকে প্রণাম করছিল, প্রায় আধ ঘন্টা ধরে শুয়ে, মানে পুরো লম্বা হয়ে শুয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করছিল। তো একজন পুরোহিত ওই জন্যই বলছে যে ঘুমিয়ে পড়েছিলেন নাকি। আমাদের পুজো দেওয়া খুব ভালোভাবেই হয়ে যায়। তো তারপর আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম, এখানে একটা বাবার মন্দির আছে, ওখানে নারকোল ফাটিয়ে বাবার মাথায় জল ঢালবো বলে। এই সেই বাবার মন্দির, এই পাশে একটা পাথর আছে, ওইখানে নারকেলটা ফাটিয়ে বড় মাথায় জল ঢালতে হবে। এছাড়াও এখানে দুধ আর সিদ্ধি দিয়েও অনেকে ঢালছে দেখলাম। আমাদের বাবার পুজোও খুব ভালোভাবে দেওয়া হয়ে যায়। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু পোজ দিয়ে দিচ্ছিলাম, আর এই দিকে বাপি ডালা নিয়ে দাঁড়িয়েছিল হাতে, মা ওইদিকে আর একটা ধূপবাতি দিতে গেছিলো। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম, তো পথেই একটা এরকম জুয়েলারির দোকান ছিল, বেশ হারগুলো বেশ পছন্দ হলো, তাই মা একটু মানে পরে পরে দেখছিল কোনটা ভালো লাগবে না লাগবে।
আর পুজো দিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা একটা আশ্রমের দিকে যাচ্ছিলাম, যেখানে আমরা মানে আমার পাড়ার লোকের সাথে যখনই দেখা হচ্ছে তখনই বলছি ওই আশ্রমে যেতে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো সেটাই আমরা জানতাম না আশ্রমটা ঠিক কোথায়। তো এই যে এখান দিয়ে নেবে এই সামনেই একটা আশ্রম আছে, এখানেই আসার কথা বলছিল। এখানে একটা বিপত্তারিণী মায়ের মন্দিরও আছে যেখানে পুজোও হচ্ছিল। এই জায়গাটা পুরোটাই আমার চেনা লোকে ভর্তি ছিল। এই যে এই মন্দিরের কথাই বলছিলাম, এখানে একটু আগে পুজোও হচ্ছিল বিপত্তারিণী মায়ের। তো সব দেখা হয়ে যাওয়ার পর আমরা এবার হোটেলে ফিরে যাচ্ছি। আসবো এটা বলে এলাম, আর এই জায়গাটা দেখে মানে মনে হচ্ছিল যেন পাহাড়ে উঠছি। রাস্তা থেকে এতটাই নিচুতে ছিল, মানে ওঠার সময় প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু যখন নামি তখন খুব মজা হচ্ছিল, হুড় করে নেমে পড়েছিলাম। পাহাড়ে উঠতে হবে। বিপত্তারিণী আশ্রমে ঠিক উল্টো দিকেই একটা মুন্ডমালিনীর আশ্রম ছিল। তো সেখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক দেবদেবেরই মূর্তি ছিল, কিন্তু আমি ঠিক চিনতে পারছিলাম না মানে কি ঠাকুরের নাম, আমি সব কিছুই জানি না। আর এই ঘাটটাকে বলা হয় মুন্ডমালিনীর ঘাট। এত বড় ঘাট না। আমাদের 1.5 দিনের ছুটি এখানেই শেষ। তো আমরা সব মালপত্র নিয়ে রামপুরহাট স্টেশনে চলে এসেছি, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন 4:40-এ ছাড়ার কথা রামপুরহাট থেকে কামারকুণ্ডু। 3-3.5 ঘন্টা টাইম লাগবে। এই যে ট্রেন এসে গেছে, আমরা উঠেও পড়েছি ট্রেনেতে, আর একটা সিটও পেয়ে গেছিলাম। ট্রেনে ওঠার সময় পুরো মারামারি করে, এখানেও মারামারি করেই সিট নিতে হয়েছিল, যেহেতু টিকিট কাটা তাই। এর বাড়ি ছেড়ে নিজের বাড়ি চললাম, আসবো একদিন, আবার অপেক্ষায় রইলাম। বাইরের দৃশ্য দেখতে দেখতে প্রায় অনেকটাই পথ পেরিয়ে এসেছি, আর 1 ঘন্টার মতো বাকি, তারপরেই নেমে যাব। তো চলুন আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক করে দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই।